ক্ষমতার মসনদে আরোহণের পর বিএনপি সরকার যে পদক্ষেপ নিয়েছে তা রীতিমতো বিস্ময়কর। সরকার গঠনের মাত্র ৪৮ ঘন্টার মধ্যে যে ঘটনা ঘটেছে তা দেশবাসীর কাছে একটি গুরুত্বপূর্ণ সংকেত বহন করে এনেছে। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে যে বক্তব্য এসেছে তা শুনে সাধারণ মানুষ হতবাক। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, সমঝোতার মাধ্যমে রাস্তার অর্থ সংগ্রহ করা হলে তা চাঁদাবাজি হিসেবে গণ্য করা হবে না। এই বিবৃতি অনুযায়ী জোরপূর্বক অর্থ আদায় করলেই কেবল তা চাঁদাবাজি হিসেবে বিবেচিত হবে, কিন্তু উভয় পক্ষের সম্মতিতে তা হলে ভিন্ন বিষয়। এই ঘোষণা যখন গণমাধ্যমে প্রচারিত হয় তখন অনেকেই ভেবেছিল এটি কোনো ভুল বোঝাবুঝি, কিন্তু পরবর্তীতে নিশ্চিত হওয়া গেছে যে এটি সরকারের সুচিন্তিত অবস্থান। এই একটি বক্তব্যের মাধ্যমে নতুন সরকারের চরিত্র সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাওয়া গেছে। দীর্ঘ ১৭ বছর বিএনপি ক্ষমতার বাইরে ছিল। সেই সময়কালে দলটির নেতাকর্মীরা বিভিন্ন ধরনের সীমাবদ্ধতার সম্মুখীন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় কেউ কেউ গোপনে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করলেও তাতে ঝুঁকি ছিল প্রচুর। গ্রেপ্তারের আশঙ্কা একদিকে, অন্যদিকে দলের অভ্যন্তরে পারস্পরিক দোষারোপের খেলা চলত নিয়মিত। সড়ক পরিবহন মন্ত্রণালয়ের ২ মন্ত্রীর ভূমিকা এক্ষেত্রে বিশেষভাবে উল্লেখযোগ্য। শেখ রবিউল নামের যে ব্যক্তি একজন মন্ত্রিত্বের দায়িত্বে আছেন তার অতীত ইতিহাস বেশ আলোচিত। তিনি একটি হত্যা মামলার আসামি এবং ইউনূস সরকারের সময়ে পলাতক ছিলেন বলে অভিযোগ রয়েছে। একটি টেলিভিশন চ্যানেলের কর্মকর্তা হত্যার অভিযোগ তার বিরুদ্ধে। এমন একজন ব্যক্তিকে মন্ত্রিত্বের পদে আসীন করার মাধ্যমে কি ধরনের বার্তা দেওয়া হচ্ছে তা ভাবার বিষয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের মন্ত্রীদের ভবিষ্যৎ খুব দীর্ঘস্থায়ী হবে না। তারেক রহমানের নেতৃত্বের দলের মধ্যে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। অনেকে বিশ্বাস করেন যে বর্তমান মন্ত্রিসভার অনেক সদস্যই শীঘ্রই তাদের পদ হারাচ্ছেন। ডক্টর খলিলুর রহমানের নাম এই প্রসঙ্গে বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্তর্বর্তীকালীন সরকারের সময় তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এই ধরনের আরও অনেক ব্যক্তি সামনে আসতে পারেন। ইউনূস সমর্থক গোষ্ঠীর অনেকেই সরকারের গুরুত্বপূর্ণ পদ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বর্তমান মন্ত্রিসভায় যারা শুধুমাত্র দলীয় আনুগত্যের ভিত্তিতে স্বাদ পেয়েছেন, যোগ্যতা ছাড়াই তাদের অনেকের ভাগ্যে পরিবর্তন আসতে পারে শীঘ্রই। রবিউলের সাম্প্রতিক বক্তব্যে সমঝোতার ভিত্তিতে অর্থ নেওয়া চাঁদাবাজি নয়, এই একটি মন্তব্যই তার রাজনৈতিক ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। বিএনপির ক্ষমতায় আসার পেছনে রয়েছে একটি সুপরিকল্পিত রাজনৈতিক কৌশল। ডক্টর ইউনূসের নেতৃত্বে পরিচালিত এই পরিকল্পনা অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে অনেকেই। কেউ কেউ এটাকে ভারত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটি সমঝোতার ফসল বলেই মনে করছেন। জনগণকে ভোটাধিকারে প্রভাবিত করতে এই ফলাফল নির্ধারণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত সহ বিভিন্ন আন্তর্জাতিক শক্তি এই প্রক্রিয়ায় ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষমতায় আসার বিনিময়ে বিএনপিকে কি মূল্য দিতে হয়েছে সেটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম নির্দেশন হিসেবে ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। এর নিয়োগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। অনেকেই মনে করছেন খলিলুর রহমানের মন্ত্রিত্ব নির্বাচনের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। খলিলুর রহমান মন্ত্রিসভার ভেতর থেকে ইউনূস গ্রুপের আরও অনেক সদস্যকে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করবেন বলে ধারণা করা হচ্ছে। এই প্রক্রিয়া রবিউলের মতো নেতাদের সরিয়ে নতুন মুখ আনতে পারে। বিতর্কিত বক্তব্য দিয়ে এই নেতারা নিজেদের পদে পদচ্যুতির পথ সুগম করছে বলে মনে করা হচ্ছে। চাঁদাবাজিকে বৈধতা দিয়ে মন্ত্রণালয় পরিচালনা করা সম্ভব কিনা সেটি একটা বড় প্রশ্ন। তারেক রহমান নিজেই এই ধরনের নেতাদের দীর্ঘদিন রাখবেন না বলেই ধারণা করা হচ্ছে। ইউনূস গ্রুপের সদস্যদের নিয়ে একটি শক্তিশালী প্রভাব বলয় তৈরি করতে হবে। পরবর্তী রাষ্ট্রপতির ক্ষমতার বৃদ্ধি করা হতে পারে, এমনকি ইউনূস নিজেই রাষ্ট্রপতি হতে পারেন বলে কেউ কেউ মনে করছেন। এটি অবিশ্বাস্য শোনালেও রাজনৈতিকভাবে অসম্ভব বলে কিছু নেই। জামাতের অবস্থান এই পরিস্থিতিতে বেশ আকর্ষণীয়। সংসদে বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতার কারণে বিরোধী দলের প্রভাব অত্যন্ত সীমিত। 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিএনপি যা চাইবে তাই সংসদে পাশ করবে। জামায়াত এনসিপি মিলে প্রতিবাদ করলেও তাতে কোনো লাভ হবে না। তাহলে জামায়াত কেন নীরব? এর পেছনে হয়তো একটি গভীর কৌশল কাজ করছে। সম্ভবত জামায়াত জানে যে ইউনূস রাষ্ট্রপতি হলে একটি ভারসাম্য তৈরি হবে, অথবা তারা পুরো খেলাটা জেনেও নিজেদের স্বার্থের কথা চিন্তা করে চুপ থাকছে। রাজনীতিতে এই ধরনের ধারণা অনেক সময় বাস্তবে পরিণত হয়। ডেইলি স্টার পত্রিকা একটি বিষয় প্রকাশ করেছে, যে সাংবাদিক এই প্রতিবেদন লিখেছেন তার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ রয়েছে। বিএনপি সরকারের আমলে চাঁদাবাজি নিয়ে সংবাদ প্রকাশ করা ঝুঁকিপূর্ণ। সংবাদ মাধ্যমের স্বাধীনতা
গোপনীয়তা কতটুকু থাকবে সেটা এখনো স্পষ্ট নয়। হাসিনা সরকারের সময় প্রথমবার একজন সাংবাদিককে কারাবরণ করতে হয়েছিল। বর্তমান সরকারের আমলের সাংবাদিকদের অবস্থাটা কি হবে তার সময় বলে দেবে। ডেইলি স্টারের সাহসী পদক্ষেপ নিতে পেরেছে সম্ভবত ভারতের প্রচ্ছন্ন সমর্থনের কারণে, কিন্তু পর্যবেক্ষকরা মনে করছে ভারত নিজেই কিছুদিন পর বিএনপিকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেবে। ১.৫ বছরের মধ্যে ভারত বিএনপির সাথে সম্পর্ক পুনর্বিবেচনা করতে পারে। তারেক রহমানের সরকারকে সাবেক শিবিরের কিছু সদস্য অনুপ্রবেশ করেছে বলেও তথ্য পাওয়া গেছে। এদের কেউ কেউ গুপ্তচর হিসেবে চিহ্নিত রয়েছে। ২-৪ জনের নাম ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এদের সহজে সরানো যাবে না, তবে থানা পর্যায়ে থেকে চাঁদাবাজি করে যারা মন্ত্রী হয়েছেন তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। সমঝোতার ভিত্তিতে অর্থ আদায় সত্যি চাঁদাবাজি কিনা এই প্রশ্নের উত্তর অত্যন্ত স্পষ্ট। রাস্তায় যেসব বিএনপির কর্মীর সমর্থক রয়েছেন, যাদের কোনো নিয়মিত চাকরি বা কাজ নেই, তারা রাজনীতির নামে রাস্তা থেকে অর্থ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন। তারা যেভাবে অর্থ নিন না কেন সেটি চাঁদাবাজি। সমঝোতার নামে হলে তা সমঝোতা ভিত্তিক চাঁদাবাজি, আর জোরপূর্বক হলে তা ছিনতাই বা ডাকাতির পর্যায়ে পড়ে। বিএনপির নেতারা চাঁদাবাজি এবং ছিনতাইয়ের মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হয়েছে। তারা ছিনতাইকে চাঁদাবাজি বলছে এবং প্রকৃত চাঁদাবাজিকে বৈধ করার চেষ্টা করছে। বাস্তবে রাস্তা থেকে যদি কোনো অর্থ আদায় করতে হয় তা সরকারি ব্যবস্থার মাধ্যমে হওয়া উচিত। টোল, লাইসেন্স ফি বা অন্য কোনো সরকারি ফি হতে পারে। এই অর্থ সরকার বা প্রশাসন সংগ্রহ করবে। বিদ্যুৎ বিলের মতো একটি সুনির্দিষ্ট পদ্ধতি থাকবে, ডিজিটাল মাধ্যমে পরিশোধ করা যেতে পারে। কিন্তু দলীয় কর্মীরা সেখানে বসে সমঝোতা করে অর্থ নেওয়া কোনো গ্রহণযোগ্য ব্যবস্থা নয়। এটা স্পষ্ট চাঁদাবাজি। এই পরিস্থিতিতে স্পষ্ট যে সরকার প্রকাশ্যে চাঁদাবাজি বৈধতা দিচ্ছে। মাত্র 2 দিনের মধ্যেই তাদের প্রকৃত উদ্দেশ্য প্রকাশ পেয়েছে। এটি একটি জাতীয়তাবাদী চাঁদাবাজ সরকার হিসেবে পরিচিতি পাচ্ছে। নাগরিক সমাজের দাবি স্পষ্ট, চাঁদাবাজি বৈধতা প্রদানকারী এই মন্ত্রীকে অপসারণ করতে হবে। যদি চাঁদাবাজিকে সমর্থন করেন তিনি দেশ পরিচালনার যোগ্য নন। পরবর্তীতে খলিল টাইপের কাউকে আনা হোক বা না হোক সেটা বিএনপির সিদ্ধান্ত, কিন্তু চাঁদাবাজির পৃষ্ঠপোষক বা চাঁদাবাজের বৈধতা দানকারী কেউই মন্ত্রিসভায় দেখতে চায় না এই দেশের জনগণ। ভবিষ্যতে আরো অনেক নাটকীয় ঘটনা ঘটবে বলে ধারণা করা হচ্ছে। খলিলুর রহমানের মতো আরো অনেক চরিত্র সামনে আসতে পারে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছে আগামী দিনগুলোতে হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঘটনাবহুল। দেশের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যাবে তা নির্ভর করবে সরকারের পরবর্তী পদক্ষেপগুলোর উপর। বিএনপি সরকারের গঠিত মন্ত্রিসভার একজন মন্ত্রীর মুখ থেকে এমন বিস্ফোরক মন্তব্য বাংলাদেশের চাঁদাবাজদের কি আরও উস্কে দিচ্ছে না? আপনি কি মনে করছেন? প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিতে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যেন আমাদের এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছে পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।